আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। গতকাল ভোর রাতে স্টেভিয়ার বীজগুলোকে ভিজেছিলাম প্যাকেট থেকে। ইচ্ছে ছিল আধা ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রেখে বীজগুলির অবস্থা দেখব, কিন্তু বহু সময় ধরে অপেক্ষা করেও ভিজিয়ে দেখলাম অধিকাংশ বীজ ভেসে আছে। মনে হলো আরও বেশি করে ভিজিয়ে দেখি ফলাফল কী হয়। শেষ পর্যন্ত এখন রাত প্রায় 10টা, অর্থাৎ প্রায় 10-12 ঘন্টা ভিজিয়ে রাখার পর যে অবস্থা হলো, দেখা যাচ্ছে যে স্টেভিয়ার কিছু বীজ, এই যে এগুলি অধিকাংশই ডুবে গেছে। ভেসে থাকা বীজগুলো সাধারণত অত্যন্ত দুর্বল, অপরিপক্ক, অপুষ্ট। এগুলি থেকে চারা হওয়ার কোনোই সম্ভাবনা থাকে না বলে আমরা চায়ের ছাঁকনি দিয়ে সেগুলিকে আলাদা করে ফেলব। সেই কাজটি এখন আমি করছি। নিচের যেই বীজগুলি বাকি থাকবে সেটা আমি ভেজা টিস্যু পেপারে মুড়িয়ে রেখে দেখব অঙ্কুরোদ্গম হয় কি না। একই সঙ্গে আমি আমার F1 হাইব্রিড পেঁপের বীজগুলির কথা বলেছিলাম, যেগুলি ভিজিয়ে রেখেছিলাম। তার অধিকাংশগুলোই আনফর্চুনেটলি ডুবতে বেশ সময় নিয়েছে। আপনারা জানেন, আমি আগেও উল্লেখ করেছি যে অনলাইনে কেনা বীজগুলির যে প্রধান সমস্যা থেকে থাকে সেটা হচ্ছে বীজের কোয়ালিটি। অনেক পুরাতন বীজ ওরা দিয়ে দেয়, যে বীজগুলো সত্যিকার অর্থে অঙ্কুরোদ্গম করবে কিনা সেটা নিশ্চিত হয়ে যাওয়া মুশকিল হয়ে যায়। হাইব্রিড বীজের গুণগত মান যা হওয়ার কথা সেই অনুযায়ী যে বীজগুলো ভেসে আছে সেগুলি থেকে চারা হওয়ার সম্ভাবনা খুবই কম। নর্মালি হাইব্রিড বীজের খুব কমই পাওয়া যায় যদি গুণগত মান ভালো হয়, যেগুলির একটাও ভেসে থাকবে। তো আমরা যেগুলি ভেসে আছে সেগুলিকে আলাদা করে ফেলব এবং একই সঙ্গে ভেসে থাকা বীজগুলিকে একেবারেই ফেলে দেব না, আলাদা একটা টিস্যুতে মুড়িয়ে 2-1 দিন রেখে দেখব সেগুলির অঙ্কুরোদ্গম হয় কি না। যদি না হয়ে যায় 2-1টা, সেগুলি কাজে লাগানোর চেষ্টা করব, না হলে আমরা ফেলে দিতে হবে আর বাকিগুলোকে আলাদা অঙ্কুরোদ্গম করব। আর আপনাদের যদি মনে থেকে থাকে, পূর্ববর্তী ভিডিওতে দেখেছিলাম যে আমাদের মিষ্টি কুমড়ার বীজ, দুঃখিত, মিষ্টি কুমড়া নয়, সঙ্গে দেওয়া 5 প্যাকেট স্টেভিয়ার বীজের সাথে হাইব্রিড লাউয়ের 15টা বীজ আমরা ভিজিয়েছিলাম। দেখতে পাচ্ছেন অধিকাংশগুলোই ভেসে বেড়াচ্ছে। এর মধ্যে মাত্র 3টা বা 4টা গত 13-14 ঘন্টা ভিজানোর পর এই অবস্থায় আসছে। অধিকাংশই 4টা ডুবেছে, বাকিগুলি ভেসে আছে। আমার মনে হচ্ছে না এগুলি খুব ভালো কোয়ালিটির। তারপরও পরীক্ষা করে দেখব। এর চাইতে বেশি সময় পানিতে ভিজিয়ে রাখলে এগুলি পচে যাওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে এখনই আমরা এগুলিকে আলাদা করে নিচ্ছি। পানিগুলি ফেলে দিয়ে এই বীজগুলি অবশ্য ভালো মন্দ আলাদা করার খুব একটা কিছু নেই। এর কারণ হচ্ছে এই বীজের সংখ্যাই কম, এবং এই কম সংখ্যক বীজের মধ্যে 3-4টাকে আলাদা করে আমি দেখতে চাই না। সবগুলি আমরা একত্রিত করে দিয়ে দেখব কয়টা অঙ্কুরোদ্গম হয়, এবং সেটার ফলাফল অবশ্যই আপনাদেরকে জানাবো। দেখি কি হয়। পানিটা আলাদা করে নিচ্ছি। একটা বীজ এখানে পড়ে গেছে লাউয়ের, সেটা তুলে নিলাম। পানির পরিমাণ অধিক হয়ে গেছে, এটা আমরা ফেলে দেব পরবর্তীতে এই পানিটা। আর এর আগে আমি কিছু পান আলু এবং আড়িয়াল বিলের মিষ্টি কুমড়ার বীজকে খুব একটা না ভিজিয়ে শুধুমাত্র টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রেখেছিলাম 3-4 দিন আগে, দেখার জন্য যে বীজগুলোর অঙ্কুরোদ্গমের ধরন কীরকম হয়। আর বাজারে গিয়েছিলাম আমি আদা,
একটা ভালো জাতের আদা, যেটা আমি খামারে এর আগে বস্তায় আদা চাষ করেছিলাম। ভালো জাতের আদা দু একটা অঙ্কুর উদ্গম হয়েছে দেখে সেটা নিয়ে এসেছিলাম। দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা শিকড় বেরিয়ে গেছে, মনে হচ্ছে যে অঙ্কুর উদ্গম হবে। মাশাল্লাহ, বেশ কয়েকটি অঙ্কুর উদ্গম হয়েও গেছে। মাশাল্লাহ, এগুলি কালকেই পটে দেওয়া যাবে আশা করি। দেখতে পাচ্ছেন অধিকাংশই অঙ্কুর উদ্গম হয়ে গেছে। আমি এতটা আশা করিনি, কারণ আগের বার যখন আমি পানিতে ভিজিয়ে রেখে 2.5-3 ঘন্টা ভিজিয়ে রেখে এগুলিকে দিয়েছিলাম, তার মধ্যে অঙ্কুর উদ্গম হতে বেশ সময় নিয়েছে। এগুলি কিন্তু মাশাল্লাহ বেশ ভালো অঙ্কুর উদ্গম হয়েছে। কালকেই আমরা পটে দিয়ে দিতে পারবো পাত্রে। বীজ থেকে যেন চারা তৈরি হয় তার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর এর আগে রোপণকৃত চারাগুলো আপনাদেরকে দেখাবো। আর যেই আদাগুলোর কথা বলেছিলাম, এটা অবশ্য বেশ কিছু সময় লাগে। আর পলিথিনের মধ্যে মুড়িয়ে রেখেছিলাম যেন খুব একটা বাতাসের সংস্পর্শে এসে বেশি শুকিয়ে না যায়। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, এই 3-4 দিনের মধ্যেই আদার মধ্যে দেখেন মাশাল্লাহ বেশ ভালো গাছের চারার লক্ষণ দেখা যাচ্ছে। তার মানে এটা ভালো অঙ্কুর উদ্গম হওয়ার কথা। আমি খামারে গত বছর এবং তার আগের বছর 300-র উপর বস্তায় আমি আদা চাষ করেছিলাম। গত বছর খুব একটা সময় পাইনি। এই যে এখানে ছত্রাকের আক্রমণ হয়েছে বলে মনে হচ্ছে, এটাকে একটু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর একটু ওষুধ দিয়ে দিতে হবে ছত্রাকনাশক, তাহলে আশা করি এটা ঠিক হয়ে যাবে। আর সেই যে কথা বলছিলাম, প্রায় 300 বস্তার মধ্যে আদা চাষ করেছিলাম। সেই আদাগুলোর মধ্যে খুব হুড়া করে রোপণ করার কারণে এবং সময় না পাওয়ার কারণে খুব ভালো ফলন হয়নি, আবার আল্লাহর রহমতে খারাপও হয়নি। এরপর গত বছর আর আমি বস্তায় করার সুযোগ পাইনি। খুব কম সময়ের মধ্যে নিজে উপস্থিত থেকে যখন খামারে গেলাম, একদিনের মধ্যে সব কিছু করতে গিয়ে লোক ডেকে এনে আমি এই আদাগুলো আর হলুদগুলো রোপণ করার ব্যবস্থা নিই। এই ফলাফল খুব খারাপ হয়নি, আবার ভালো হয়নি। তবে পরীক্ষা করে দেখলাম যে আদা এবং হলুদ উভয়টাই বস্তাতেই সবচেয়ে ভালো হয়। এটা হচ্ছে পান আলু। এর আগে আপনারা দেখেছেন কি না, আগের একটা ভিডিওতে দেখেছিলাম। খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করলে দেখবেন এই পান আলুটার এইখানে 3টা মাথার মতো বের হয়েছে। আমি এই পর্যন্ত এটাকে দ্বিতীয়বার ভেজা টিস্যুতে মুড়িয়ে রাখার চেষ্টা করলাম। আমার চিন্তা ছিল যে ভেজা টিস্যুতে মুড়িয়ে রাখলে হয়তো এটা থেকে দ্রুত অঙ্কুরোদ্গম হতে পারে। তবে পান আলুর বিষয়ে যে বিষয়টা ভালোভাবে লক্ষ্য করলাম আমি, এবং যে স্টাডি করেছি তাতে আমি নিশ্চিত হয়েছি যে পান আলুকে আমরা যদি ভিজিয়ে রাখি, এভাবে অঙ্কুরোদ্গম করার চেষ্টা করি, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বরং উপযুক্ত শুষ্ক স্থানে রেখে দিলে এটা নিজেই এটা থেকে বসন্তের শেষের দিকে, অর্থাৎ এপ্রিল মে মাসের দিকে এটাতে ভালো পরিমাণ অঙ্কুরোদ্গম হবে এবং মাটিতে লাগিয়ে দিলেই খুব চমৎকার ফল হয়। আপনাদের সদবগতির জন্য বলি, এই পান আলুর যেই গাছটা থেকে আমি তুলেছিলাম, সেটার মধ্যে একটা পান আলু প্রায় 1 কেজির কাছাকাছি হয়েছিল। অর্থাৎ যথেষ্ট যত্ন পেলে বা নিয়ম মোতাবেক করতে পারলে বেশ ভালো ফল পাওয়ার সুযোগ আছে। পান আলু একটা অসাধারণ ফল। এটাকে যদিও আলু বলা হয়, কিন্তু এটা মাটির নিচের আলু নয়, এটা গাছে ধরে। এ কারণে ডায়াবেটিক যারা আছেন বা যারা খাদ্য সচেতন, মাটির নিচের খাদ্য খেতে চান না, তাদের জন্য এটা একটা অসাধারণ ফল। আমি নিজেও চমৎকার এই ফলটি মাছ এবং বিভিন্ন তরিতরকারির সাথে খেয়েছি। এটা আমার বাণিজ্যিক পর্যায়ে ভবিষ্যতে করার ইচ্ছা আছে, এবং আমি আমাদের নোয়াখালী এলাকায়, অর্থাৎ যেখানে আমার খামার আছে সেখানে, যদিও সেটা আমার বাড়ি নয়, এক ধরনের বাড়ির মতোই এখন,
সেইখানে কেউ কখনো এটা দেখেইনি। আমি নেত্রকোনা থেকে এনেছিলাম এবং আমি যখন এই গাছগুলি রোপণ করি, এটার মাটির নিচের এবং উপরের ফলাফল দেখে অনেকেই হতভম্ব হয়েছেন, অবাক হয়েছেন। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা পুষ্টিগত, গুণগত মানের দিক দিয়ে, ফলনের দিক দিয়ে কৃষকের জন্য অসাধারণ একটা ফল দিতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে আমি স্থানীয় কৃষক সহকারে যারা যারা এটা সম্পর্কে জানেন না তাদেরকে বীজ এবং চাষাবাদে সাহায্য করে উৎসাহিত করার চেষ্টা করব, যেন তারা এটার সুফল পান এবং খাদ্যশস্যের দিকে পুষ্টিগুণ সম্পন্ন পুষ্টিকর ফল ফসলের দিকে আমাদের দেশের মানুষ এগিয়ে আসতে আগ্রহী হয় এবং লাভজনক ফসল করে লাভবান হয়। এই আদাটাকে আমরা যদি, এটা প্রায় মেপেছিলাম যখন যখন কিনে আনি দোকানে, একটা দোকানে দেখতে পেয়ে আমি এটা নিয়ে এসেছি। তখন এটার ওজন 250 গ্রামের কিছু উপরে ছিল। এটা যদি আমি গড়ে 40 থেকে 60 গ্রাম বা 70 গ্রাম করে প্রতি বস্তায় দেওয়া যায়, সেভাবে হিসাব করি 60 গ্রাম করলে 450, 4-6-24, 5টা বস্তার মধ্যে আশা করি দেওয়া যাবে এবং এই 5টাতে 8 থেকে 10 কেজি আদা হওয়া সম্ভব। যদি মাটি প্রপারলি তৈরি করা যায়, গুণগত মান ঠিক থাকে, খাদ্যের পুষ্টি সরবরাহ ঠিক করা যায়, তাহলে অবশ্যই এটা অসাধারণ ফল দিবে। আদা, হলুদ এগুলির বহুলাংশ এখনও আমাদের পৃথিবীর অন্যান্য দেশ থেকে কিনে আনতে হয়। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কোনো কারণ নেই আমাদের এই ফসলগুলো বিদেশ থেকে কিনে আনতে হবে। তারপরও আমরা আন্তরিকভাবে সচেষ্ট না থাকার কারণে, সরকারি বেসরকারি উদ্যোগের সীমাবদ্ধতা থাকার কারণে আমি মনে করি এই ফসলগুলো আমাদের ব্যাপক পরিমাণে চায়না, ভারত, অন্যান্য দেশ থেকে কিনে আনতে হয়। আমরা যদি একটু আন্তরিক হই, ঘরের আশেপাশে বস্তার মধ্যে বসিয়ে দেই, তাহলে কিন্তু এই আদার অভাব আমাদের মধ্য থেকে, বাইরে থেকে কিনে আনার জন্য হাজার হাজার কোটি ডলারের বৈদেশিক মুদ্রা আমাদের নষ্ট হবে না। এই যে বীজগুলো দেখাচ্ছি, যেগুলি কিছুক্ষণ আগে আমি লাউয়ের বীজ নিয়েছিলাম, সেটা টিস্যু পেপারে মুড়িয়ে দিচ্ছি এবং এটাকে একটু ভিজিয়ে রেখে আমি রেখে দিব, ঠিক মিষ্টি কুমড়ার বীজগুলিকে যেভাবে রেখেছিলাম। আশা করি 2 থেকে 3 দিনের মধ্যে এটা চমৎকার একটা আউটপুট আমাদেরকে দিবে। এই রইল আমাদের মিষ্টি কুমড়ার বীজ, এটার মধ্যে রেখে দিলাম। এটার মধ্যেই অন্যান্য বীজগুলো আমরা টিস্যু পেপারে মুড়িয়ে হালকা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিতে পারবো। এখন আমরা যেই পেঁপের বীজগুলো, F1 হাইব্রিড পেঁপের বীজগুলো, সেগুলিকে একটা পোটলা বা স্তূপীকৃত করে একসাথে টিস্যুর মধ্যে নিব, তাও হালকা করে ভিজিয়ে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব। প্রাথমিক অঙ্কুরোদ্গম হওয়ার পরে, অর্থাৎ বীজ ফেটে ভিতর থেকে চারার মতো বের হলে, তারপর আমি এটাকে কোকোপিটের মাধ্যমে ছোট পাত্রে দিব। সেইখানে আরেকটু চারা বড় হওয়ার পর তার কিছুদিন পরে আবার সেটাকে আমি ছোট আরেকটু বড় পটে দেওয়ার চেষ্টা করব। আপনারা স্টেভিয়ার বীজের প্যাকেটে দিয়ে দেওয়ার পর সামান্য নিচে যে বীজগুলি ছিল সেগুলিকেও আমি একটু পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। যদি ভাগ্য থাকে এর মধ্য থেকে 2-1টা উঠে, সেগুলিকেও আমরা রোপণ করার চেষ্টা করব। এত ছোট বীজ নিয়ন্ত্রণ করা বা স্থানান্তর করা কিছুটা অসুবিধাজনক। আমি ভিজিয়ে রাখলাম। আগামী 2-1 দিন পর এগুলির পরিণতি বা ফলাফল কী হয় আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আর আমি যে সকল গাছগুলো এর আগে নিচে আমার বাসার ঢোকার রাস্তায় করেছি, সেগুলির বর্তমান অবস্থা আপনাদেরকে জানাবো আশা করছি। আর আপেল গাছ যে এনেছিলাম নাটোর থেকে, সেগুলির অবস্থা কতটা উন্নতি হয়েছে তাও জানানোর চেষ্টা করব। দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে আমার এই ভিডিও দেখার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ।
সকলের জন্য শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।